আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা আগেই জানেন যে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আপনারা জানেন সারা বাংলাদেশে তীব্র তাপদাহ হচ্ছে, মানে অতিরিক্ত মাত্রায় গরম হচ্ছে। এই বিষয়টা নিয়েই আমরা যেহেতু ডক্টরস এন্ড মেডিসিনে নিয়মিত বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনা করি, আমাদের মনে হয়েছে আসলে যে অতিরিক্ত তাপমাত্রায় করণীয়টা কি এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। পাশাপাশি যেহেতু আমাদের সাথে আজকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, আমরা চেষ্টা করব হৃদরোগের বিষয়ে কিভাবে এই যে প্রচন্ড গরমে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকবেন ডাক্তার দেবব্রত হালদার, এমবিবিএস ঢাকা, বিসিএস স্বাস্থ্য, এমডি কার্ডিওলজি। তিনি কর্মরত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের ডক্টরস এন্ড মেডিসিনে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শককেও ধন্যবাদ। আপনার আমাকে আপনি আজকে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডেকেছেন। ডক্টরস অ্যান্ড মেডিসিন এই চ্যানেলে আজকে আমাকে সুযোগ দিয়েছেন, এজন্য আপনাকে এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। জি, আমরা তাহলে আমাদের আলোচনাতে যদি আমরা একটু যাই, আমরা জানি যে প্রচন্ড গরম হচ্ছে, এই যে অনেক আমরা এটাকে হিট স্ট্রোক বলি। এই হিট স্ট্রোকটা কি, বা আমরা কখন বুঝবো যে বা এটা কোন রেঞ্জে আগাচ্ছে, বা এই বিষয়টা যদি একটু আপনি একজন চিকিৎসক হিসেবে যদি আপনি একটু বলেন। যে আসলে বর্তমানে আমাদের দেশে মানে গুরুতর তাপজনিত অসুস্থতা মানে বাড়ছে এবং এই হিট স্ট্রোক যেটাকে বলি আমরা, হিট স্ট্রোক হলো আসলে একটি গুরুতর তাপজনিত অসুস্থতা। মানে তাপ যখন বৃদ্ধি পায়, অ্যাটমসফিয়ারের বা আবহাওয়ার তাপমাত্রা যখন বৃদ্ধি পায়, আমাদের শরীর চেয়ে যখন বেশি হয়ে যায় আর কি, আমাদের শরীরে একটা নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আছে, যে আমাদের শরীরে যদি মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় শরীর তার ক্রিয়াকর্ম চালায় এবং তার বিপাকীয় যে মেটাবলিক যে কর্মকাণ্ড, শরীর সেটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ন্ত্রণ করে এবং সেভাবে শরীরটার বিভিন্ন কাজকর্ম চলে। কিন্তু যদি আবহাওয়ার মানে অ্যাটমসফিয়ারের তাপমাত্রা যদি অধিক হয়ে যায়, তখন আমাদের এই ধরনের মানে তাপজনিত অসুস্থতা বৃদ্ধি পায়। এবং তাপজনিত অসুস্থতাকে আমরা একটা এক্সট্রিম পর্যায়ে যখন যাই, অর্থাৎ আমাদের বডির নর্মাল টেম্পারেচার ধরেন হচ্ছে গিয়া 98.4 বা 5 ডিগ্রি ফারেনহাইট, বা আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের মতো হচ্ছে আমাদের নর্মাল তাপমাত্রা, সরি 37 ডিগ্রির মতো হচ্ছে আমাদের শরীরের নর্মাল মানে তাপমাত্রা, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এর থেকে যদি আমাদের বেশি হয়ে যায়, আমাদের মানে অ্যাটমসফিয়ারের তাপমাত্রা যখন অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের এই তাপজনিত অসুস্থতাগুলি আমাদের শুরু হয়ে যায়। এবং হিট স্ট্রোক আমরা যখনই আমাদের মানে আমরা যখন হিট স্ট্রোক বলি, অর্থাৎ আমরা একটা জিনিস কিন্তু আমরা জানি যে স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের একটা সমস্যা। এটা তো আমরা জানি যে আমরা স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের প্রবলেম। হিট স্ট্রোক মানে তাপজনিত উচ্চ তাপজনিত কারণে যদি ব্রেনের কোনো ইফেক্ট হয়, শরীরের যদি মস্তিষ্কের কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোক হলো মানে শরীরের তাপমাত্রা যদি 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যায়, তাহলে আমাদের এই হিট স্ট্রোকের মতো এরকম তাপজনিত অসুস্থতা আমাদের দেখা দেয়। এবং এটা বর্তমানে একটা আমাদের তো দাবদাহ চলছে আমাদের আমাদের দেশ জুড়ে, এবং আমাদের এটার ইদানিং দেখা যাচ্ছে যে হিট স্ট্রোকে অনেক লোকের এ পর্যন্ত মৃত্যু হয়েছে। এবং আজকে আমাদের আসলে যে মানে আমাদের যে আলোচনার বিষয়, যে আমি যেহেতু একজন কার্ডিওলজিস্ট, আমি আজকে হৃদরোগী যারা আছে বাংলাদেশে, তাদের তাদের উপরে এই অতিরিক্ত তাপমাত্রায় তাদের উপরে যে ইফেক্টটা এবং তাদের জন্য আমাদের যে কি করণীয় আছে, আমরা সে ব্যাপারে আসলে আজকে আলোচনা করব। আমাদের এই আলোচনাটা মূলত হৃদরোগের এবং হৃদরোগীদের জন্য আমাদের আজকে এই অতিরিক্ত তাপমাত্রায় তাদের জন্য করণীয় কি সে বিষয়ে আজকে আমরা আলাপ করবো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা আপনারা লিখবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আপনাদেরকে যাতে আমরা জানাতে পারি। আচ্ছা, আমরা একটা বিষয় যদি আমি আপনার কাছ থেকে জানি, আপনি হিট স্ট্রোকটা কি এটা আপনি বলছিলেন, আসলে আমি কখন বুঝবো যে আসলে আমি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গেছি? আসলে কি মানে আমরা যে এই যে বাইরের তাপমাত্রা যখন অনেক বেশি হয়ে যায়,
আমরা তো এটা নর্মালি যে আমরা যদি গরমে কোনো কাজ করি বা গরমে বের হই, আমরা যদি তখন কিন্তু আমরা প্রথমে আমাদের যেটা হয় আমরা প্রথমে ঘামি, আমাদের ঘাম বের হয়, তাই না? এটা আমরা যদি গরমে হাঁটাহাঁটি করি বা গরমের মধ্যে বা রোদের মধ্যে যদি থাকি, আমাদের এটা নর্মাল একটা প্রসিডিউর। মানে আমাদেরকে আমাদের বডিতে একটা তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা পদ্ধতি আছে, এটা আমাদের জন্মগত। আমাদের ব্রেনে একটা হাইপোথ্যালামাস নামে একটা জায়গা আছে, সেই হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমরা যে কোনো আমরা যদি ওই মানে বরফ শীতল কোনো কান্ট্রিতেও চলে যাই যেখানে মাইনাস মানে 20 ডিগ্রি তাপমাত্রা, অথবা অনেক বেশি অনেক খুব কম তাপমাত্রা অথবা অনেক বেশি তাপমাত্রা, যে কোনো জায়গায় যদি আমরা যাই, আমাদের বডিতে আমাদের এই মানে একটা সিস্টেম আছে, যে সিস্টেম আমাদের বডির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। কারণ হচ্ছে বডির একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার ভিতরে যত কাজকর্ম হয়, যত সেলে বা কোষে যত কাজ করে, আমরা যে বাঁচিয়ে রাখে, একটা নির্দিষ্ট তাপমাত্রা তৈরি হয় এবং এই নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে আমাদের এই কাজগুলি করে। তো এইটাকে যখনই মানে আমাদের আমরা যখন স্বাভাবিকভাবে বাইরে যাই, তখন আমাদের এই ঘাম হয়। ঘামটা হচ্ছে কি, এটা একটা ভেন্টিলেশন আর কি। অর্থাৎ আমাদের মধ্যে যে আমাদের এই ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায় শরীর থেকে, বা বাষ্প বের হয়ে যায়। এই বাষ্পটা কিন্তু আমাদের দেহটাকে শীতল করে দেয়। অর্থাৎ বাইরে যে টেম্পারেচার বেশি আছে, এইটার সাথে আমাদের মানে খাপ খাওয়ানোর জন্য, আমাদের বডিকে কম্পেনসেট করার জন্য এইটাকে আপনার হচ্ছে ঘাম হয়ে আমাদের দেহটাকে শীতল করে। আমরা যেমন এসিতে দেখি যে আমাদের এসির যে যন্ত্রটা দেখি দিয়ে আমরা সবসময় দেখবো যে একটা পানির পাইপ পিছনে থাকে, পানি সেখান থেকে পানি পড়ে, অর্থাৎ শীতল করে ওই পানিটা বাইরে বের হয়ে যায়। ঠিক সেরকম আমাদের বডি তো এরকম, আমাদের ঘাম যেটা হয় সেটা হচ্ছে এরকম একটা ভেন্টিলেশন। অর্থাৎ এই বাষ্পটা, পানিটা বের হওয়ার মাধ্যমে আমাদের দেহটাকে তার নর্মাল টেম্পারেচার মধ্যে রাখে। এবং এটা হচ্ছে নর্মালি আমরা যখন গরমের মধ্যে যাব বা অত্যন্ত তাপমাত্রা কোথাও যাব, সেরকম এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা আমাদের। কিন্তু যখন এই যে হিট স্ট্রোক আমাদের শুরু হবে, বা আমাদের যখন মানে প্রচন্ড তাপমাত্রার কারণে যদি আমাদের অসুস্থতা হয় আর কি, সেটা কিভাবে শুরু হবে? সেটা হচ্ছে আমাদের এটা কয়েকটা স্টেপে শুরু হয়। আমাদের এই ব্যাপারগুলো প্রথমে আগে হিট স্ট্রোক হয় না, এটা কয়েকটা ধাপ আছে। যেমন একটা মানে আমরা যেমন প্রথমে হিট ক্র্যাম্প হয়, হিট ক্র্যাম্পস বলি আমরা এটাকে, এরপরে আমরা হিট এক্সজশন বলি, এবং এটা এরপরে হিট এক্সজশনের পরে আমাদের এটা হিট স্ট্রোকে পরিণত হয়। হিট ক্র্যাম্পস মানে কি, প্রথমে আমাদের ধরেন যখন আমরা বাইরের তাপমাত্রা অনেক বেশি হয় এবং আমাদের মানে প্রচুর ঘাম দিয়ে, তখন এই সময় আমরা প্রচুর ঘাম হয় আমাদের, মানে প্রচুর ঘাম দিয়ে আমাদের দেহের পানি বের হয়ে যায়, পানি শূন্যতা হয়, সাথে কিছু লবণ বের হয়ে যায়, আমাদের সোডিয়াম পটাশিয়াম এগুলো বের হয়ে যায়। এটা এর কারণে আমাদের কিছু পেশির ক্রাম্পস হয়। ক্রাম্পস মানে হচ্ছে কিছু আমরা চাবানি কামড়ি বলি, যে বাংলা ভাষায় চাবাই কামড়া, এরকম আর কি, চাবানো ব্যথা আর কি, এক ধরনের ব্যথা অনুভব হয় পেশিতে, এবং খিঁচুনির মতো হতে পারে মানে এই অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণে। এবং পানি শূন্যতা হতে পারে, মাংসপেশির খিঁচুনি হতে পারে আর কি, বিভিন্ন মাংসপেশিতে হালকা ব্যথা হতে পারে শরীরে, এরকম হতে পারে আমাদের প্রথমে যে হিট ক্র্যাম্পস বলি আমরা যেটাকে। এরপর যখন হিট ক্র্যাম্পসে আমাদের অতিরিক্ত ঘাম হয়, আমাদের ডিহাইড্রেশন হয়, এরপরে আমরা হিট এক্সজশনে চলে যাই। হিট এক্সজশন মিন্স হচ্ছে গিয়া যে আমাদের তখন আমাদের মানে আপনার মাথা ঘোরে, আমাদের দুর্বল লাগে, আমাদের মানে মাথা ঝিমঝিম করে, হ্যাঁ, এরকম কিছু জিনিস আমাদের হয়। এবং তখন আবার খুব ক্লান্তি লাগে, তারপরে আপনার দ্রুত শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, এরকম কিছু পানির চাহিদা, খুব পানির তৃষ্ণা বাড়ে। এইটা হচ্ছে হিট এক্সজশন, মাথা ঘোরে। হ্যাঁ, এটা হচ্ছে এর পরের স্টেপটা হচ্ছে গিয়া হিট স্ট্রোক। এই হিট স্ট্রোকটা হচ্ছে গিয়ে যখন তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং বাইরের টেম্পারেচারও অনেক 40-র উপরে চলে যায়, 40 ডিগ্রি ফারেনহাইটের উপরে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়, অথবা বডির তাপমাত্রা তখন দেখা যায় যে 105 ডিগ্রির উপরে চলে যায়, 104 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রির উপরে চলে যায়। এই সময়ে
যে বডির যে নিজস্ব মেকানিজম, যে হিটটাকে মানে ইয়া করা, মানে তার ভিতরের যে যে মেকানিজমটা এটা নষ্ট হয়ে যায়। মানে নিজেকে শীততাপ নিয়ন্ত্রিত রাখতে বা বডির ভিতরের যে তাপমাত্রা ঠিক রাখার যে মেকানিজমটা বডির, এই মেকানিজমটা নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, হাইপোথ্যালামাস কাজ করতে পারে না। এবং এই হাইপোথ্যালামাস যখন কাজ করতে না পারে তখন আপনার এই আমাদের যে সুয়েট গ্ল্যান্ড আছে, আমাদের যে 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 গ্ল্যান্ড থেকে আমাদের ঘাম বের হয়, সেই ঘাম ঘাম বের হওয়ার ওই ওখানে কিছু রক্তনালী আছে, রক্তনালী ডাইলেট হয়, বেশি করে ডাইলেট হয়। ডাইলেট হয়ে প্রথমে তো ঘাম দিয়ে সব ঘাম আমাদের পানি এবং লবণ বের হয়ে গেছে, এরপরে যখন হিট স্ট্রোকে মানে বডির টেম্পারেচার যখন 140 ডিগ্রি ফারেনহাইটে চলে যায়, 14 ডিগ্রি ফারেনহাইটে চলে যায়, বা 105 ডিগ্রি 6 ডিগ্রির তাপমাত্রা যখন চলে যায়, তখন এই মেকানিজমটা আর কাজ করতে পারে না, এই মেকানিজমটা দুর্বল হয়ে পড়ে, তখন আর ঘাম হয় না, তখন ওই ব্রেনের এবং রক্ত চলাচল বিভিন্ন জায়গায়, তখন আপনার হার্টের পাম্পিং ক্ষমতা বেড়ে যায়, হার্ট খুব দ্রুত পাম্প করতে থাকে, আমরা যেটাকে প্যালপিটেশন বলবো, অ্যারিথমিয়া তৈরি হয়, হার্ট বিভিন্ন জায়গায় যেহেতু পানি শূন্যতা হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, এই জন্য হার্ট চায় যে ব্রেন এবং কিডনিতে ভালো করে আপনার বেশি করে মানে রক্ত সরবরাহ করার জন্য, কিন্তু সেটা হয় না, এবং রক্ত সরবরাহ করতে চায় বলেই আপনার হচ্ছে গিয়া হার্ট দ্রুত পাম্প করতে থাকে, এবং ধীরে ধীরে মানে এই হিট স্ট্রোকে এবং অজ্ঞান হয়ে যায়। এবং এটা হচ্ছে হিট স্ট্রোক। অর্থাৎ হিট স্ট্রোকের তাহলে আমরা 3টা স্টেপ পাই আর কি। একটা হচ্ছে হিট আপনার হচ্ছে হিট ক্র্যাম্পস, একটা হচ্ছে হিট এক্সজস্টন, আর একটা হচ্ছে হিট, এর পরের ধাপ হচ্ছে হিট স্ট্রোক, যখন আর রোগী অজ্ঞান হয়ে যায়, সে আর নিজে কিছু করতে পারে না, এই এই পর্যায়টাকে হচ্ছে হিট স্ট্রোক বলা হয়। এবং এটা এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এবং এটাকে দ্রুত চিকিৎসা করতে হবে, এটা হচ্ছে বড় কথা, এটা দ্রুত চিকিৎসা করতে হবে, এটা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি, হিট স্ট্রোক যে মেডিকেল এমার্জেন্সি। আচ্ছা, আমরা হিট স্ট্রোক একটা মেডিকেল ইমার্জেন্সি এই বিষয়টা আপনার কাছ থেকে জানলাম, এবং আপনি বিস্তারিত পুরো বিষয়টাই আমাদের সামনে তুলে ধরলেন। আচ্ছা, হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে একজন পেশেন্টের কি কি করা উচিত, বা কতটুকু দ্রুত আমরা হাসপাতাল বলি বা চিকিৎসা করে শরণাপন্ন হব? এবং সম্মানিত দর্শক, আরেকটা কথা বলে রাখি, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে, অনেক দর্শক আমাদের সাথে লাইভটি দেখছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা লিখুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি প্লিজ। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল যে আমরা হিট স্ট্রোক হয়ে গেলে কি করব, তাই তো? জি জি জি। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিট স্ট্রোক যদি হয়ে যায় কোনো রোগীর, সে কিন্তু আর নিজে কিছু করতে পারবে না, সে হয় আনকনশাস বা অজ্ঞান হয়ে পড়ে যাবে। যে মানে আমরা বুঝতে পারবো যে তার মানে সে আর নিজে কিছু করার আর কিছু নাই, অন্যকে করতে হবে। তার আশেপাশে যারা থাকবেন তাদেরকে, তাকে সেই যদি হিট স্ট্রোক হয়, প্রথমেই যেটা করণীয় সেটাকে তাকে একটা ছায়াময় স্থানে নিয়ে যাওয়া আর কি, একটা যেখানে ছায়া আছে, যেখানে রোদের তাপ নাই বা ছায়া, এরকম একটা স্থানে, সেখানে ছায়াময় একটা স্থানে নিয়ে যেতে হবে প্রথমে। এবং তারপরে তাকে তার যে শরীরের যে জামা কাপড় আছে, সেই জামা কাপড়, জুতা, এগুলো খুলে ফেলতে হবে। খুলে ফেলে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে তার জামা কাপড়গুলো খুলে ফেলতে হবে, যতটুকু সম্ভব তার জুতা খুলে ফেলতে হবে। এবং এটা খুললেও কিন্তু তার কিছু তাপমাত্রা তখন তার মানে শীতল হওয়া শুরু করবে। এবং এরপরে তাকে যেটা করতে হবে যে মানে ঠান্ডা পানি অথবা বরফ ঠান্ডা পানি, যে কোনো পানি দিয়ে তাকে মানে কোনো তোয়ালে ভিজিয়ে তাকে সারা শরীর ধুয়ে দিতে হবে। দরকার হলে তাকে একদম পানি ঢালতে হবে গায়ে। তাকে যদি শাওয়ার দেওয়া যায় এই সময়, সেটাও করলে কোনো সমস্যা নেই, যে তাকে অনবরত তার সারা গায়ে পানি ঢাললাম, তার সেটা করলেও আমাদের উপকার। তার অর্থাৎ তার টেম্পারেচার যতক্ষণ পর্যন্ত শরীরের টেম্পারেচার না কমবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা তাকে এরকম পানি রেসপন্স করতে পারি, অথবা পানি দিয়ে ধুয়ে তাকে সবসময় পানি ঢালতে পারি, তার মাথায়, সারা শরীরেও ঢালতে পারি, অথবা কোনো তোয়ালে দিয়ে, আমরা যেমন জ্বর হলে যেমন যেটা করি, অতিরিক্ত তাপমাত্রা যখন হয় তখন আমরা স্পঞ্জ করে দেই না, আমরা তোয়ালে দিয়ে বা ইয়ে দিয়ে, কাপড় দিয়ে আমরা গা মুছে দেই বা ধুয়ে দেই, ঠিক সেরকম করতে হবে যতক্ষণ তার, এবং তার যদি অবস্থা খারাপ বেশি হয়, তার তাপ টেম্পারেচার যদি বেশি থাকে মনে হয়, তখন তাকে আমরা অনবরত তার শরীরে, সারা শরীরেই পানি ঢালতে পারি, যতক্ষণ পর্যন্ত সে তার টেম্পারেচার ঠিক মতো না হয়। এটা করার পরে, এবং তারপরে সে যদি তারপরে ধীরে ধীরে সে কনসাস হয়ে যায়, তার যদি সে যদি তার মানে সে যে অজ্ঞান হয়ে গেছিল
বা অজ্ঞানের মতো হয়ে গেছিল, সে যদি একটু সুস্থ হয়, তারপরে আমরা তাকে পানি অথবা স্যালাইন পানি খাওয়াতে পারি, খাওয়াতে হবে। এবং আমরা যদি স্যালাইন পানি এবং বা অথবা যে পানি নর্মাল পানি পেলেও যদি আমরা সেটা খাওয়াই, তাতেও তার ভালো হবে। এবং এটাই ধীরে ধীরে সে যদি এরকম ইমপ্রুভ করে, তাহলে আমরা তাকে আমরা যতক্ষণ সে তার টেম্পারেচার না কমে, এবং আমরা জানি যে আমরা হিট স্ট্রোকে যদি তার হয়, তাকে যদি আমরা পানি ঢালি মাথায় অথবা সারা শরীরে যদি পানি ঢেলে দিই অথবা তাকে যদি খাওয়াতে পারি পানি, ধীরে ধীরে তার এই শরীরের তাপমাত্রাটা কমে আসবে। এবং এরপরেও যদি সে এই সমস্ত মানে প্রাথমিক যে চিকিৎসাগুলি যদি করার বা সাহায্যগুলি করার পরেও যদি তার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে অবশ্যই আমরা দ্রুত তাকে হাসপাতালে প্রেরণ করার জন্য ব্যবস্থা করতে হবে। কারণ জি 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 বলুন, শেষ করুন আপনি। কারণ হচ্ছে একটা জিনিস বলা দরকার যে হিট স্ট্রোকে শুধু স্ট্রোকই হবে এমন কোনো কথা না, মানে সে অজ্ঞান হয়ে যাবে, তার ব্রেন ক্ষতি হবে তা না। হিট স্ট্রোক যখন হবে তখন তার বিভিন্ন অর্গান মানে আপনার ইনভলভমেন্ট হবে। অর্গান যেমন হার্টের সমস্যা হবে, কিডনি সমস্যা হবে। হার্টে যখন তার ডিহাইড্রেশন হয়ে যাবে, হার্ট তখন তার সে মানে বিভিন্ন জায়গায় ব্লাড সাপ্লাই দিতে তার সমস্যা হবে। মানে সে যেহেতু পানি শূন্যতা হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, সুতরাং রক্তের ভলিউমটা তো কমে গেছে। এই জন্য সারা বডিতে সেই মানে রক্ত সাপ্লাই দিতে তার কষ্ট হবে এবং সে চেষ্টা করবে, সে প্রচন্ড পাম্প করবে, তার হার্টবিট বেড়ে যাবে, তার এরিথমি হবে, তার দ্রুত হার্টবিট হবে, নর্মাল যে হার্টবিট তার চেয়ে অনেক বেশি হবে, কারণ সে পাম্প করতে সব অর্গানে, ভাইটাল অর্গানগুলো সে ব্লাড দেওয়ার জন্য চেষ্টা করবে। এবং কিডনি যখন ডিহাইড্রেশন হবে, অনেকক্ষণ ডিহাইড্রেশন থাকবে, কিডনি যখন কাজ করতে মানে রক্ত সাপ্লাই মানে অ্যাডিকুয়েট পাবে না, তখন কিডনি ফেল করবে, কিডনি আস্তে আস্তে কিডনি নষ্ট হবে। ব্রেন তো অ্যাটাক হবেই, কারণ হচ্ছে গিয়া আপনার হচ্ছে তার ব্রেনের ব্লাড সাপ্লাই দিতে পারতেছে না, ব্লাড সাপ্লাই কম হচ্ছে, এই ধরনের বিভিন্ন ভাইটাল অর্গানগুলি ড্যামেজ হতে থাকবে যদি হিট স্ট্রোকের আপনি দ্রুত চিকিৎসা না করেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাছ থেকে জানলাম। এটা আমারও আসলে আমিও যেমন অনেক বিষয় আজকে নতুন আপনার কাছ থেকে জানলাম। আমরা আশা করি আমাদের দর্শক যারা এই বিষয়গুলো জানলেন তারাও অনেকটা উপকৃত হবেন। আমাদের এখানে দুইটা কমেন্টস আসছে, আমরা যদি দেখি। মাহবুবুর রহমান চৌধুরী, উনি কাতার থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটি। উনি কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, সিলেটপিডিয়া সঞ্চালক জনাব শাহাবুদ্দিন শুভ ভাইকে অশেষ ধন্যবাদ সময় উপযোগী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। মোহাম্মদ সেলিম, যিনি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে রেগুলার আমাদের অনুষ্ঠানটি দেখেন, তিনি লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, উনি আমাদের সাথে আছেন এবং অনুষ্ঠানটি দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা মোহাম্মদ সেলিম আরেকটা কমেন্টস করেছেন। তিনি লিখেছেন, এই প্রচন্ড গরমে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি, এই বিষয়টা নিয়ে আসলে এতক্ষণ থেকে আমরা আলোচনা করছিলাম। মাহবুবুর রহমান চৌধুরী, যিনি কাতার থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তিনি আবার লিখেছেন, এইসব আলোচনা সর্বস্তরের জনগণের জানা প্রয়োজন। হ্যাঁ, আসলে মূলত আমরা এর জন্যই ডক্টর হোসেন মেডিসিনে এই আলোচনাগুলো আমরা এখানে রেখেছি। আমাদের একজন দর্শক এখানে একটা আমাদেরকে ইনবক্স করেছেন, তিনি লিখেছেন যে বাচ্চাদের ক্ষেত্রে এই গরমে করণীয়টা কি, মানে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত কিভাবে রাখতে পারি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই গরমে আমাদের বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষা দিতে পারি। আসলে কি, যে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা এবং বয়স্করা। ছোট শিশুরা এবং বয়স্করাই সবচেয়ে বেশি এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়। এবং এর কারণ হচ্ছে যে আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের যে কেন্দ্রীয় স্নায়ু যে তন্ত্র, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের এই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সাহায্য করে। আমাদের মানে শরীরের যে তাপমাত্রা, নর্মাল তাপমাত্রাকে মেনটেন করার জন্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দায়ী। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আসলে ফুললি ডেভেলপ না, মানে ওরা কিছুদিন সময় নেয়, আস্তে আস্তে যতদিন বড় হয় ততদিন স্নায়ুতন্ত্র ডেভেলপড হয়, স্নায়ুতন্ত্র কার্যকারিতা স্বাভাবিক হয় ধীরে ধীরে যত বড় হয়। এই কারণে এই হিট স্ট্রোক বা অতিরিক্ত তাপমাত্রায় শিশুদের যেহেতু স্নায়ুতন্ত্র মানে সুসংগঠিত না, মানে বয়স মানে নর্মাল এজদের মানে অ্যাডাল্টদের মতো, এটা যেহেতু একটু সময় নেয় আস্তে আস্তে ধীরে ধীরে এই স্নায়ুতন্ত্রটা পরিপক্ক হতে, সুতরাং এই কারণে যেহেতু
মানে আন্ডার ডেভেলপ থাকে, এই কারণে আপনার হচ্ছে গিয়া শিশুরা হিট স্ট্রোকের মানে আমাদের বডির নর্মাল মেকানিজমটা শিশুদের মধ্যে এরকম ভাবে স্ট্রং থাকে না হিট হিট কন্ট্রোল করার, হিট রেগুলেট করার জন্য আর কি। টেম্পারেচার রেগুলেশনের যে মেকানিজম সেটা স্ট্রং থাকে না শিশুদের, এই জন্য শিশুরা খুব তাড়াতাড়ি হিট স্ট্রোকে আক্রান্ত হয়। আর বয়স্কদের ক্ষেত্রে যেহেতু বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, এদের বিভিন্ন এরা ক্রনিক বিভিন্ন ডিজিজে ভোগে, যেমন ডায়াবেটিস, তারপরে হৃদরোগ, এরকম বিভিন্ন ক্রনিক ডিজিজে যারা ভোগে এবং যাদের শ্বাসকষ্ট, বুকের সমস্যা আছে, ফুসফুসজনিত কোনো সমস্যা আছে, শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, হৃদরোগের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, বয়স্কদের যারা, এদের এই এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই শিশুদের ক্ষেত্রে আমরা বলবো যে শিশুদের ক্ষেত্রে হিট স্ট্রোক যেহেতু একটা মানে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি, সেই কারণে শিশুদের বেলায় আমাদের যেটা করণীয় এবং আমাদের যেটা উপদেশ সেটা হলো যে শিশুদেরকে আমরা অবশ্যই এই ধরনের মানে রোদের মধ্যে মানে একেবারে আমরা নিবই না, রোদ বা গরমের মধ্যে যারা যাতে না যেতে পারে সেই ব্যবস্থা করব। যেমন আপনারা দেখছেন যে বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে সব স্কুল কলেজ বন্ধ রেখেছে, বিশেষ করে স্কুল কলেজগুলো বন্ধ রেখেছে, কারণ হচ্ছে যে যাতে ছোট ছেলে মেয়েদের হিস্ট্রি স্ট্রোকে আক্রান্ত না হয়। এটা একটা ভালো একটা মানে উদ্যোগ, এবং এটাই করতে হবে যে অর্থাৎ প্রথমে আমাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের শিশুদেরকে মানে যাতে সূর্যের আলোর মধ্যে না যায় বা খুব গরমের মধ্যে যদি তারা না থাকে, প্রথমে সেই ব্যবস্থাটা করতে হবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা করতে হবে আমাদের, আমাদের কিন্তু এখন যে মানে তাপমাত্রা, এটা কিন্তু বাইরেও যেমন তাপমাত্রা, ঘরের মধ্যেও কিন্তু একই তাপমাত্রা, তাই না? আমাদের তাপমাত্রা কিন্তু ডিফারেন্স বেশি না, বাইরেও রোদের মধ্যেও যে তাপমাত্রাটা আপনি পাচ্ছেন আমাদের ঘরের মধ্যে কিন্তু সেই তাপমাত্রাটি আছে। বাচ্চারা তো ঘরের মধ্যেই ধরে আছে, আপনি শীতল জায়গায় রাখছেন, ছায়াময় জায়গায় রাখতেছেন, ছায়ার মধ্যে রাখতেছেন, কিন্তু এই যে বেশি তাপমাত্রার কারণে বাচ্চাদের ডিহাইড্রেশন হওয়ার বা পানি শূন্যতা হওয়ার চান্সটা বেশি, ওদের বেশি সোয়েটিং হওয়ার বা আপনার হচ্ছে গিয়া বেশি পরিমাণে ঘাম হওয়ার একটা প্রবণতা ওদের বেশি থাকে বাচ্চাদের। এই বাচ্চারা যদি বারে বারে যদি বেশি ঘাম হয়, এদেরকে বারে বারে আমাদের লিকুইড খাবার খাওয়াতে হবে, বারে বারে পানি খাওয়াতে হবে, মাঝে মাঝে দরকার হলে খাবার স্যালাইন খাওয়াতে হবে, এবং বিভিন্ন ফলের জুস বা এই জাতীয় কিছু লিকুইড যে খাবারগুলি, হ্যাঁ, বিভিন্ন এবং বাসায় তৈরি জুস, ফলের বিভিন্ন জুস, আমাদের খাবার স্যালাইন, এবং অর্থাৎ পানি শূন্যতা যাতে না হয় বাচ্চাটা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং তাদেরকে বারে বারে এই ধরনের লিকুইড জাতীয় খাবার খাওয়াতে হবে। এটা হচ্ছে আমাদের একটা বাচ্চাকে সুরক্ষিত রাখার মানে সবচেয়ে মানে হিট স্ট্রোকের থেকে আক্রান্ত হওয়ার মানে আমাদের এটা এই ধরনের রেমিডি বা এই ধরনের ব্যবস্থাগুলি প্রথমে নিতে হবে। এটা হচ্ছে শিশুদের জন্য আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনি যিনি আমাদেরকে প্রশ্নটি করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, এবং আমরা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে আমাদের চিকিৎসক মহোদয় যেভাবে বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অবশ্যই একটু সচেতন হব। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ডক্টর সায়েন্স মেডিসিনে আমাদের আজকের যে লাইভটি চলছে, এটা অতিরিক্ত তাপমাত্রায় করণীয় হৃদরোগের পরামর্শ। আমাদের সাথে যেহেতু একজন হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, আমরা এতক্ষণ হিট স্ট্রোক নিয়ে কথা বলছিলাম এবং সর্বশেষ বাচ্চাদের ক্ষেত্রে করণীয়টা কি, বিষয়টা মাত্র আমরা শেষ করলাম। এখন আমরা যে বিষয়টা একটু জানতে চাইবো যে আমাদের যারা এখন এক্সিস্টিং যারা হৃদরোগী আছেন, হৃদরোগীদের জন্য আমরা যে এই প্রচন্ড গরমের ক্ষেত্রে আমরা আসলে কি করব বা করণীয়টা কি আমাদের? আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং আজকে আমার যেহেতু আমি একজন কার্ডিওলজিস্ট, আমি এটার উত্তরটা আমাকে জনগণকে জানাতে হবে যে এই হিট স্ট্রোকে হৃদরোগীদের জন্য খুব খারাপ সময়, কিন্তু এই মানে এই প্রচন্ড তাপদাহর যে চলছে আমাদের আবহাওয়া মানে আমাদের পরিবেশে, এটা কিন্তু আমাদের হৃদরোগীদের জন্য অত্যন্ত একটা মানে খুব মানে কষ্টের এবং খুব ভয়াবহ একটা অবস্থার বিষয় আর কি। এবং যাদের বর্তমান মানে যারা হৃদরোগের ওষুধ খাচ্ছেন, যারা হৃদরোগ যাদের আছেন, যাদের বিভিন্ন আপনার উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, যারা বিভিন্ন হৃদরোগের অনেকে ওপেন হার্ট সার্জারির রোগী আছেন, যারা বিভিন্ন ধরনের এনজিওপ্লাস্টি বা মানে এনজিওপ্লাস্টি করা যে সমস্ত রোগী আছে, আমরা যেটা নর্মালি বলি যে সমস্ত রিং পরানো যে সমস্ত রোগী আছে আমাদের, এদের জন্য কিন্তু এই অতিরিক্ত তাপমাত্রা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর, এবং তাদের অসুস্থ হওয়ার একটা
অর্থাৎ মানে খুব দ্রুত তারা এই অতিরিক্ত তাপমাত্রায় তারা অসুস্থ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে আপনি যখন এই প্রচন্ড মানে প্রচন্ড বাইরের যে তাপমাত্রা খুব অতিরিক্ত বেশি থাকে, তখন কিন্তু আমাদের যে আমরা যেটা বলছি আমাদের প্রথমে প্রচন্ড ঘাম হয়। ঘাম হওয়ার কারণে আমাদের পানি শূন্যতা হয়ে যায় আমাদের দেহে, আমাদের বিভিন্ন দেহের লবণগুলি বের হয়ে যায়, আমাদের সোডিয়াম পটাশিয়াম এগুলি বের হয়ে যায় দেহ থেকে। এবং এই সোডিয়াম পটাশিয়াম বেরোনো এবং এই পানি শূন্যতার কারণে আমরা তো তখন হৃদরোগের মানে আমাদের হার্ট তখন তার অতিরিক্ত সে কাজ করতে হয়, তাকে ব্লাড পাম্প রক্ত সারা শরীরে পাম্প করে সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য, প্রতিটা কোষে পৌঁছে দেওয়ার জন্য তাকে অতিরিক্ত নর্মাল সময়ের চাইতে অতিরিক্ত তাপমাত্রার এই সময়ে তাকে অতিরিক্ত কাজ করতে হয়। এই অতিরিক্ত কাজ করার জন্য তাকে অতিরিক্ত পাম্প করতে হয়। আমরা যেটাকে আমরা পালস বলি, হার্টবিট, মানে তাকে হার্টবিট অর্থাৎ বেশি পরিমাণ হার্টবিট হয় তখন অর্থাৎ তাকে বেশি করে পাম্প করতে হয়। বেশি করে পাম্প করার পরে যদি কোনো দুর্বল হার্ট থাকে, অর্থাৎ একজন হার্টের রোগী যার আগের থেকে হার্টের সমস্যা রয়েছে, এই রুগীদের ক্ষেত্রে তখন যখন হার্ট অতিরিক্ত কাজ করতে হয় ওই এই তাপমাত্রার এগেনস্টে, যেহেতু তার পানি শূন্যতা হয়ে গেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে, পানি শূন্যতার ঘাটতির কারণে তাকে তার হৃৎপিণ্ডটাকে অতিরিক্ত কাজ করতে হয়। কারণ হৃদরোগের কাজ, হৃৎপিণ্ডর বা হার্টের কাজ হচ্ছে সারা শরীরে রক্তকে সঞ্চালন করা, সারা শরীর প্রতিটা কোষে কোষে রক্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে হার্টের। হার্ট যদি দুর্বল থাকে আগের থেকে কোনো ব্যক্তির, তখন তাকে এই সময় অতিরিক্ত কাজ করতে হয়, হার্টের অনেক কাজ করতে হয়। অনেক কাজ করতে গেলে তখন তার প্যালপিটেশন হয়, আমাদের বুক ধড়ফড় করে। এবং যাদের হার্টের আগের থেকে ব্যথা থাকে বা যারা হার্টের ওষুধ খায়, তাদের ওই ব্যথা অ্যানজাইনা বলি আমরা, এই ব্যথা বেড়ে যেতে পারে। হার্টের বুকের ব্যথা আমরা অনেক সময় দেখা গেল কিছু কিছু রোগী আছে যারা হাঁটতে চলতে বা কোনো একটা ভারী কাজ করতে হাঁপাই যায়, যারা উচ্চ রক্তচাপ বা হার্টের রোগী, এদের এই সময়ে দেখা যায় যে তাদের আরো কষ্ট হয়, তাদের অল্পতেই তারা হাঁপসিয়ে যায়, তারা অল্পতেই তাদের বুকে ব্যথা শুরু হয়ে যায়। এই ঘরে মানে যেহেতু তার হার্ট বেশি কাজ করতেছে, বেশি কাজ করার কারণে তার হার্টে বসে থাকলেও তার বুকে ব্যথা হতে পারে, বা অল্প সামান্য কাজ একটু হাঁটাচলা করলেও তার বুকে ব্যথা হতে পারে। এই যেহেতু তার আগের থেকে হার্ট দুর্বল, সুতরাং এই সময়ে হার্টের রোগীদের জন্য অত্যন্ত মানে খুব খারাপ একটা সময় যায় এই অতিরিক্ত গরমের কারণে। কারণ হার্ট তাকে অনেক বেশি কাজ করতে হয় নর্মাল সময়ের সাথে, এবং হার্টের তখন যেহেতু তার দুর্বল হার্ট থাকে সে আরো দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ তার যদি আগের থেকে হার্ট অ্যাটাক হয়, অ্যাটাকের জন্য যে চিকিৎসাগুলি সে পাচ্ছে, সেই চিকিৎসা অনেক সময় সে দেখা যায় যে তার মানে ওই অ্যাটাকটার মানে বড় সে নর্মালি আছে, আর ধরেন হার্টের একটা তার আগে ছোট্ট একটা অ্যাটাক হয়েছিল, বা তার একটা রিং পরানো আছে, বা এই ধরনের যে রোগীদের তাদের অবস্থা আরো খারাপ হয়, এবং তাদের ওই যে অ্যানজাইনা বা বুকে ব্যথাটা বাড়তে পারে, তাদের শ্বাসকষ্ট সমস্যা হতে পারে। এবং যাদের আগের থেকে হার্ট ফেইলিওরের যে সমস্ত রোগী, যেহেতু পানি শূন্যতা হয়ে যায়। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে হার্টের কিছু ওষুধও কিন্তু এই তাপমাত্রার কারণে যে সমস্ত রোগীরা হার্টের বিভিন্ন ওষুধ খায়, যেমন যে সমস্ত রোগী আমরা যেমন ধরেন হার্ট দুর্বল হয়ে গেলে, আমরা কিছু হার্ট ফেল করলে আমরা কিছু ওষুধ দিই যাতে হার্টের আমরা মানে অতিরিক্ত পানি বের করতে পারে, আমরা শরীর থেকে বের করে দেই। এই ধরনের কিছু ল্যাসিক্স বা ফুসিড জাতীয় বা ফুসেমাইড বা ডায়ুরেটিক জাতীয় কিছু ওষুধ আমরা ব্যবহার করি। এই ওষুধগুলি কিন্তু এই হিট স্ট্রোকের সময় যে মানে হৃদরোগরা যে সেবন করে, এই ওষুধগুলির কারণে কিন্তু আবার বেশি মানে হিট স্ট্রোকের যে স্ট্রোক মানে হিট স্ট্রোকের যে আপনার মানে যে কি বলবো যে হিট স্ট্রোকের ভয়াবহতা আরো বাড়তে পারে এই ওষুধগুলো ব্যবহারের কারণে। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে তার একদিকে তার হিটের বাইরের অতিরিক্ত তাপমাত্রার কারণে তার শরীরের পানি শূন্যতা হয়ে গেছে, এরপরে যদি সে আবার ওই ডায়ুরেটিক জাতীয় ওষুধ আবার সে সেবন করে, কারণ তো তার হার্টের রোগীদের তো ওইগুলো সেবন করতেই হবে, কারণ হচ্ছে সে নাহলে সেবন না করলে আবার তার হার্টের সমস্যা আবার বাড়বে। কিন্তু তারপরেও যদি এই ওষুধগুলো এই সময় সেবন করে, তখন কিন্তু তার এই হিট স্ট্রোক করার সম্ভাবনা বা ডিহাইড্রেশন হয়ে তার আনকনসিয়াস হয়ে সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যাবে। সুতরাং এই মানে হার্টের রোগীদের ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু হার্টের উপর চাপ পড়ে, অর্থাৎ হার্ট যেহেতু হিট স্ট্রোকের সময় বাইরের প্রচন্ড তাপমাত্রা হয়, দেহের ভিতরে ঘাম তৈরি হয় না,
এবং একটা পানি শূন্যতা হয়ে যায় শরীরের মধ্যে। হার্টকে পানি শূন্যতাকে কম্পেনসেট করার জন্য, মানে যেহেতু সব জায়গায় রক্ত সঞ্চালন করতে হবে, এই কারণে হার্টকে বেশি করে কাজ করতে হয়। বেশি করে কাজ করলে আগের দুর্বল হার্ট, যারা আগে হার্টের রুগী, তাদের হার্ট আরো দুর্বল হয়ে পড়ে। মানে তাদের যে হার্টের যে সমস্ত কন্ডিশন, মানে যে খারাপ কন্ডিশন অবস্থা ছিল, সেটা আরো আরো খারাপ কন্ডিশন, আরো খারাপের দিকে চলে যায়। এবং এবং অনেক সময় মারাত্মক হার্ট অ্যাটাক করতে পারে। এবং এরিথমিয়া জনিত, এরিথমিয়া মানে আমরা মানে যে হার্টের চলাচলে যে অ্যাবনর্মালিটি তৈরি হয়, সেটা আরো বৃদ্ধি পেতে পারে। এবং হার্টের রোগীদের জন্য এই জন্য এই অতিরিক্ত তাপমাত্রা অত্যন্ত একটা মানে খারাপ সময় আমরা মনে করি। এবং তাদেরকে এই সময়ে আপনার হচ্ছে গিয়া তাদের ব্লাড প্রেশার নিয়মিত চেক করতে হবে। তাদের যদি আরো সাথে অন্য কোনো ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, বা তাদের সে ডায়াবেটিসের অবস্থাটা কি সেটা তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং মাঝে মাঝে চেক আপ করতে হবে। কিডনি ফাংশনটা দেখতে হবে যে কিডনি ফাংশন ঠিক আছে কিনা। হ্যাঁ, কিডনি ফাংশন যদি এই সময় পানি শূন্যতার কারণে যদি কিডনি ফাংশনের সমস্যা হয়, তাহলে কিন্তু হার্টেরও সমস্যা হয়ে যাবে। ওদিক থেকে হার্টেরও আপনার কার্যকারিতা কমে যাবে। তো এই সময়ে হার্টের যাদের রুগী আছে, তারা অবশ্যই অত্যন্ত মানে সতর্কতার অবলম্বন করতে হবে। তারা যাতে তাদের হিটস্ট্রোকে আক্রান্ত না হয়, যারা তাদের হিটস্ট্রোকের মধ্যে না পড়তে পারে, বা এরকম প্রাথমিক অবস্থায় মানে তারা স্বাভাবিকভাবে থাকতে পারে, মানে এ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, সেভাবেই তাদের চলতে হবে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে আমরা আজকে অতিরিক্ত তাপমাত্রায় করণীয় এবং হৃদরোগের পরামর্শ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের অনুষ্ঠানে অনেকেই যুক্ত আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা লিখবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। মাহবুবুর রহমান চৌধুরী কাতার থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তিনি লিখেছেন, এই অনুষ্ঠানটি যদি স্কুলের শিক্ষকেরা দেখে জেনে স্কুলের বাচ্চাদেরকে শোনাতেন, বুঝাতেন, তখন আমাদের সমাজ উপকৃত হবে বলে আমার বিশ্বাস। এই বাচ্চারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এটা আপনি আসলে যথার্থই বলেছেন। আমরা আশা করব যে অনেক শিক্ষক আমাদের অনুষ্ঠানটি অনেক সময় দেখে থাকেন। আপনাদের যদি নজরে আসে, অবশ্যই এখান থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক যে কথাগুলো বলা হলো, বা হিট স্ট্রোক নিয়ে কথা হলো, বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমরা যে কথাগুলো বললাম, আমরা আশা করব আপনারা অবশ্যই আপনাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে অবশ্যই আপনারা দেখাবেন। ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে মোহাম্মদ সেলিম আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তিনি একটা কমেন্টস করেছেন, এখানে লিখেছেন ফুসফুসের ব্র্যাকেটে উনি হাঁপানি লিখেছেন রোগীদের ক্ষেত্রে, মানে এই গরমে করণীয়টা কি? বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সেম একইভাবে প্রচন্ড গরম কিন্তু কি করছে। না, আমি এখানে সম্মানিত দর্শককে জানাতে চাই যে যাদের ফুসফুসের সমস্যা আছে, সেটা হাঁপানি হোক বা অন্য যে কোনো ফুসফুস জনিত যদি কোনো সমস্যা থেকে থাকে, তাদের বেলাও কিন্তু এই অতিরিক্ত তাপমাত্রা অবশ্যই তাদের জন্য একটা মানে খুব খারাপ সময় আর কি। তাদের যাদের অ্যাজমা, বিশেষ করে যাদের অ্যাজমা আছে, অ্যাজমা আমরা যেটা হাঁপানি বলি বাংলায়, এই অ্যাজমা যাদের আছে, এদের কিন্তু এই গরম, এই মানে এই বাইরের যে আর্দ্রতার, যেহেতু টেম্পারেচার খুব বেশি, আমাদের রিজিয়নে কিন্তু আমাদের এলাকা, আমাদের এই মানে ভৌগোলিক অবস্থানে আমাদের তাপমাত্রার সাথে কিন্তু আর্দ্রতাও, জলীয় বাষ্প কিন্তু অনেক বেশি থাকে। এবং এই জলীয় বাষ্পর কারণে কিন্তু আমাদের এই জলীয় বাষ্পর বেশির কারণে যাদের মানে যারা হাঁপানিতে ভুগছেন, এদের জন্য কিন্তু খুব একটা মানে সমস্যা তৈরি হয়। কারণ জলীয় বাষ্প তাদের ইনহেল করতে হয়, তাদের অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প তারাই আপনার বাতাসের সাথে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়ার কারণে এটা কিন্তু তাদের ওই যে অ্যাজমাটিক যে মানে ইয়াটা তাদের আরো বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং এই সময়টা কিন্তু তাদের শ্বাসকষ্ট হওয়ার চান্স খুবই বেশি এই অতিরিক্ত গরমের সময়। এবং এই অতিরিক্ত গরমের কারণে এই ফুসফুসে মানে ফুসফুসের যে আক্রান্ত যে সমস্ত রোগীগুলি, বা ফুসফুসের সমস্যা নিয়ে যে সমস্ত রোগীরা ভুগছেন, তারা এই সময় এরকম আপনার হিট স্ট্রোক তাদের যাতে না হয়, বা তারা অবশ্যই যে সমস্ত আমাদের যে সমস্ত উপদেশগুলি, প্রাথমিক যে আমাদের যে করণীয়গুলি হিট স্ট্রোক থেকে বাঁচার, যেমন হচ্ছে গিয়া মানে রোদের মধ্যে যাওয়া যাবে না, ছায়াযুক্ত স্থানে তাকে থাকতে হবে, এবং তাকে মাঝে মাঝে পানি পান করতে হবে। এবং তারা যদি বাইরে কখনো যায়, অবশ্যই তারা ছাতা নিয়ে বের হবে, সাথে একটা পানির বোতল নিয়ে বের হবে, এবং মাঝে মাঝে তারা পানি পান করবেন। এবং
এইভাবে তাদের চলতে হবে। এবং তাদের যে ওষুধগুলি যাতে নিয়মিত খেতে পায়, মানে তাদের যে মেডিকেশন তার উপরে যারা চলে সেই সমস্ত ওষুধগুলি তারা ঠিক মতো যাতে সবসময় চালিয়ে যান, এবং সেভাবে তারা মানে অথবা তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা চলবেন। অর্থাৎ এই সময়ে ফুসফুসের বা হাঁপানি রোগীদের জন্য অবশ্যই একটা খারাপ সময় আমাদের এই যে অতিরিক্ত তাপমাত্রার এই সময়টা। সুতরাং তারা, এবং আর একটা কথা যে অতিরিক্ত যাদের হাঁপানি আছে তাদের কিন্তু তারাও কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে যেতে পারেন এই সময়। এবং এই কারণ হার্টের সাথে ফুসফুসের একটা একেবারে খুব ক্লোজলি, মানে তারা কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একজন যদি ফুসফুস যদি খারাপ হয় তাহলে হার্ট খারাপ হয়ে যেতে পারে, আবার হার্ট যদি খারাপ হয় ফুসফুস খারাপ হয়ে যেতে পারে। মানে দুইটাই কিন্তু দুইজনের সাথে, একটা খারাপ হলে আরেকটা খারাপ হবে না এরকম কোনো কথা না। ওই ফুসফুস যাদের হাঁপানি আছে, এবং এই সময় যেহেতু যে ডিহাইড্রেশন হয়ে যায়, পানি শূন্যতা হয়ে যায়, যেহেতু হার্টও খারাপ হয়ে যায় এবং এদিকে ফুসফুসও তার খারাপ আছে, সুতরাং এই সময় ফুসফুসের যে তার যে রোগ ভিতরে আগে যে রোগগুলি ছিল ফুসফুসের, দুর্বল ফুসফুস, এটা কিন্তু তার এই শ্বাস প্রশ্বাসের জন্য মানে তার এই ওই রোগগুলি আরো তাকে বাড়িয়ে দেবে এই সময়, এই অতিরিক্ত গরমের কারণে। সুতরাং তাকে অবশ্যই সতর্কভাবে চলতে হবে। তার তার যদি কোনো এরকম হাঁপানি বা এরকম যদি কোনো রোগী থাকে, তার যে ওষুধ যে নিয়মিত সেবন করে সেগুলো সে সেবন করবে, এবং সে হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য যে সমস্ত করণীয়গুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেইভাবে তাকে চলতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে আশা করি মোহাম্মদ সেলিম, আপনি যে প্রশ্নটি করেছিলেন ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। মোহাম্মদ রুবেল হুসাইন আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উনি লিখেছেন স্যার খুবই সুন্দর আলোচনা করছেন, উনি ধন্যবাদ লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমরা আশা করবো অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার এবং জানার সুযোগ করে দিবেন, কারণ আমরা আলোচনা করছি অতিরিক্ত তাপমাত্রায় করণীয় এবং হৃদরোগের পরামর্শ নিয়ে। আমাদের সাথে ডক্টর দেবব্রত হালদার আছেন, তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমরা এই বিষয়গুলা নিয়েই আলোচনা করছি। আচ্ছা, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, আমরা যদি একটু দেখি যে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার খন্দকার হাসান শাহরিয়ার আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তিনি লিখেছেন গরমে প্রচুর ঘাম হলে বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে, যদিও আমরা আলোচনাটা করেছি, উনি আবার করণীয়টা কি যদি একটু সংক্ষেপে আপনি একটু বলেন। হ্যাঁ, এটা একটা খুবই ভালো কোশ্চেন। যারা মানে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটা অবশ্যই জানা দরকার। আসলে যদি মানে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা তো একটা মেডিকেশন সবসময় গ্রহণ করেন, মানে তারা একটা ওষুধ খান, এটা হচ্ছে সবসময় খাচ্ছেন। তো যখনই এই ধরুন হিট স্ট্রোক হবে, যখন তার প্রচুর ঘাম হবে, যখন প্রচুর ঘাম বের হবে শরীর থেকে, তখন কিন্তু শরীরের স্বাভাবিক যে মেকানিজমটা সেটা হচ্ছে যে যখনই তার ঘাম বেরোয় যাবে শরীর থেকে, অতিরিক্ত পানি বেরোয় যাবে, তখন কিন্তু তার মানে ব্লাড প্রেশার কমে যাবে। তার কিন্তু নর্মালি যেটা হয় যে তার রক্তচাপ কিন্তু কমে যাবে, যেহেতু তার ব্লাড প্রেশার তার পানি শূন্যতা হয়ে গেছে। পানি শূন্যতা হলে আমাদের সাধারণত নিয়ম হচ্ছে যে আমাদের নর্মালি যে আমরা যদি আমরা উচ্চ রক্ত ছাড়াও যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যে নর্মাল মেকানিজম হচ্ছে যে শরীর থেকে পানি বের হয়ে গেলে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে ব্লাড প্রেশার কমে যাবে। তো এই উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও এই আপনার হচ্ছে গিয়া যদি তার প্রচুর ঘাম হয় তাহলে কিন্তু তার প্রেশারটা দ্রুত কমে যেতে পারে। সেজন্য তার প্রেশারটাকে চেক করে রাখতে হবে যে তার আসলে তার প্রেশার কিরকম আছে। হ্যাঁ, এবং দেখা গেল যে সে যদি হিট স্ট্রোক করেই ফেলে, হিট স্ট্রোকে তো আলাদা চিকিৎসা, সেভাবে তার চিকিৎসা নিতে হবে। কিন্তু যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা একটু মানে তারা যদি অতিরিক্ত তাদের যদি ঘাম হয় তাহলে তারা তারা পানি পান করবেন, এবং তারা যদি মনে করেন যে ব্লাড প্রেশারটা কমে গেছে, বেশি কমে যাচ্ছে, অতিরিক্ত ঘাম হয়ে মানে বের হয়ে গেছে শরীর থেকে, তখন তারা প্রেশারটা একটু চেক করে দেখবেন যে প্রেশারটা আসলে কিরকম। যদি অতিরিক্ত কমে যায়
তারা তখন খাবার স্যালাইন খেলে আবার প্রেশারটা একটু বাড়তে পারে, আবার এবং পানি তো পান করবেনই, অতিরিক্ত পানি, বেশি করে পানি পান করবেন যাতে যে পরিমাণ ঘামটা বের হয়ে গেছে সেটাকে কম, মানে আবার সেই পানিটাকে দেওয়ার জন্য দেহের মধ্যে পানি পান করবেন এবং খাবার স্যালাইন পান করতে পারেন। কিন্তু খাবার স্যালাইন কিন্তু অনেক সময় উচ্চ রক্তচাপ বৃদ্ধি করতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় স্যালাইন খেতে বলি না, মানে যেহেতু তার ওর মধ্যে সোডিয়াম টোডিয়াম থাকে, এই কারণে আমরা অনেক সময় আমরা বলি যে স্যালাইন খাবেন না যাদের উচ্চ রক্তচাপ, যাদের রক্তচাপ বেশি থাকে। কিন্তু যদি তার মানে সে যদি মেডিকেশনে থাকে, তার যদি অতিরিক্ত ঘাম হয়, অতিরিক্ত ঘামের সময় সে কিছু স্যালাইন পানি খেতে পারে বা নর্মাল পানি খেতে পারে, কিন্তু তার মানে প্রেশারটা কেমন আছে এটা মাঝে মাঝে মনিটর করা উচিত। তার দেখা উচিত যে প্রেশারটা কেমন আছে, কমে গেছে না নর্মাল আছে। সে যদি ওষুধ খেয়ে নর্মাল থাকে, সেই ওষুধ মানে নর্মাল আছে কিনা এটা তাকে মাঝে মাঝে তার বাড়লো না কমলো প্রেশার, এটাকে অবশ্যই তাকে মাঝে মাঝে চেক আপ করে দেখতে হবে। এবং একটা কথা, এটাকে একটা ব্যাপারটা হচ্ছে যে যদি তার পানি শূন্যতা হয়ে যায় এটা কিন্তু তার একটা ডিজিজ, তখন তো সেটা মানে হিট স্ট্রোকের মধ্যে পড়ে গেল, মানে হিট এক্সজশনের মধ্যে পড়ে গেল, অর্থাৎ তার প্রচুর ঘাম হচ্ছে। তখন বেশি ঘাম হলে কিন্তু হিট স্ট্রোকের আমরা যে 3টা স্টেপের কথা বলছি, একটা বলছি হচ্ছে হিট ক্র্যাম্পস, একটা বলছি হিট এক্সজশন, একটা বলছি থার্ড স্টেপ হচ্ছে হিট স্ট্রোক। অর্থাৎ উনি যদি ওই মানে হিট ক্র্যাম্পস এর মধ্যে থাকে বা হিট এক্সজশনের মধ্যে থাকেন, ওই উচ্চ রক্তচাপের রোগী, অর্থাৎ তখন কিন্তু যদি উনি প্রচুর, ওই সময় কিন্তু প্রচুর ঘাম হবে, এবং ঘাম হলে কিন্তু ওনার পানি তৃষ্ণা বাড়বে, পানি খেতে ইচ্ছে করবে। নর্মালি যদি বেশি ঘাম হয় তখন কিন্তু আমাদের নর্মালি পানি চাবে, বডি শরীরই চাবে আমি পানি খাই, পানির তৃষ্ণা বাড়বে, তখন উনি পানি খাবেন, পানি খেয়ে ওনার ওই তৃষ্ণাকে মিটাবেন, বা ওই যে অতিরিক্ত ঘাম হয়েছে ওইটাকে সে মানে নর্মাল করার চেষ্টা করবেন। বা তার যদি টেম্পারেচার, এবং তার উনি যদি দেখেন যে তার এইটা হিট স্ট্রোকের দিকে যাচ্ছে, যে মানে তার হিট স্ট্রোকের দিকে যেতে হলে তো তার বডির তাপমাত্রা ওই 104 ডিগ্রি সেন্টিগ্রেড বা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের এরকম উপরে হতে হবে। এরকম যদি তখন তো সে সেই প্রিকশন গুলো নিতে হবে, যেভাবে আমরা হিট স্ট্রোকের চিকিৎসা করি। সে তখন সেই হিট স্ট্রোকের দিকে যদি যেতে যায় তখন তো অবশ্যই তাকে অন্যের হেল্প লাগবে, তাদের পরিবারের যে সদস্য আছে তারা যাতে তাকে হেল্প করে, তাকে চিকিৎসকের, সে যে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন সেই চিকিৎসকের সাথে সে জরুরি মানে চিকিৎসকের সাথে জরুরি সে তার ব্যাপারটা নিয়ে আলাপ করবে। কারণ যেহেতু উচ্চ রক্তচাপ, অবশ্যই একজন চিকিৎসকের আন্ডারে আছেন, সে চিকিৎসকের উপদেশ পালন করছে, সেই অনুযায়ী সেই চিকিৎসকের সাথে যোগাযোগ করে তার যদি সেই হিট স্ট্রোকের দিকে যেতে থাকেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে তার ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আমাদের উপদেশ। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নিপা দাস সেখানে একটা কমেন্টস করেছেন, তিনি লিখেছেন ইওর ফাদার ইজ ইন দ্য লাইফ। উনি সম্ভবত আপনার অনুষ্ঠানটি দেখছেন, আপনার ফ্যামিলি মেম্বার হয়তো কেউ এটা কমেন্টসটা করেছেন। আচ্ছা, এটা আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি অনুষ্ঠানটি করছেন, আপনার বাবা আমাদের ডক্টর সেন মেডিসিনের লাইভটি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রুবেল হুসাইন এখানে একটা কমেন্টস করেছেন, উনি লিখেছেন এই গরমে অনেকে অতিরিক্ত স্যালাইন খাচ্ছেন, এটা কতটুকু যুক্তি সঙ্গত, কখন স্যালাইন খাবে কখন খাবে না। পাশাপাশি আমার কাছে আজকে একজন চিকিৎসকের একটা ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি যদি আপনাকে পরে শোনাই সেক্ষেত্রে আমাদের আলোচনার জন্য একটু ইজি হবে। উনি লিখেছেন আজকে সোনাগাজীতে 21 বছর বয়সের একজন ছেলে রক্তে সোডিয়াম লবণ পেয়েছি 160, স্বাভাবিক হচ্ছে 135 থেকে 145। তার ইতিহাস থেকে জানলাম পরশুদিন গরম বেশি লাগায় সে 3টি স্যালাইন একসাথে মিশিয়ে 1 গ্লাস পানিতে খেয়েছেন। এরপর থেকে তার অস্থিরতা, মাংসে ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি বমি ভাব হচ্ছে। এই যে স্যালাইনটা আসলে কিভাবে খেতে হবে আমরা না বুঝেই মনে করছি যে হাফ লিটার পানির মধ্যে আমরা 3-4টা দিয়ে দিচ্ছি, খাচ্ছি। এটার ক্ষেত্রে এই দুইটা প্রশ্নকে যদি আপনি একত্রিত করে যদি একটু উত্তর দেন যে এটা করণীয়। আমি একটু আপনার ওই মানে কি করছেও আমি মানে 160 সোডিয়াম উঠছে কিভাবে বললেন, আমি এটা ভালো করে শুনতে পারি নাই, মানে কি বলছে সে? উনি মানে একটা বলছেন পানির যে মধ্যে কি হ্যাঁ 1 গ্লাস পানির মধ্যে 3টা স্যালাইন উনি দিয়ে মানে খেয়েছেন, এবং এই রোগীর হিস্ট্রিটা জেনে দেখা গেছে তার কখনো উচ্চ রক্তচাপ বা এরকম কোনো কিছু কখনো ছিল না। না, এটা একটা অত্যন্ত মানে খুব মানে ডেঞ্জারাস একটা কাজ করছেন উনি, যে এক গ্লাস পানির মধ্যে 3টা স্যালাইন দিয়ে উনি খেয়ে ফেলছেন। এটা খুবই
মানে একটা খুব মানে ভুল কাজ করে ফেলেছেন উনি। স্যালাইন কখনো এইভাবে খাওয়া যাবে না। স্যালাইনের একটা আমাদের যে ওরসালাইন যেগুলো আমরা বাজার থেকে কিনি, সেটা কিন্তু একটা ওরসালাইন 1/2 লিটার পানির মধ্যে গোলাতে হবে। 1/2 লিটার পানির মধ্যেই গোলাতে হবে। এর চেয়ে বেশিও গোলানো যাবে না, এর চেয়ে কম পানিতেও গোলানো যাবে না। ঠিক আছে? এর চেয়ে বেশি পানিতে গোলালে আপনার এই দ্রবণটা অন্যরকম মানে ওখানে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ খুব বেশি হয়ে যাবে। একসাথে যখন আপনি দিবেন তখন শরীরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। ঠিক আছে? সেই জন্য স্যালাইন খাওয়ার নিয়ম হচ্ছে আপনি একটা স্যালাইন অবশ্যই 1/2 লিটার পানির মধ্যেই গোলাবেন। এর চেয়ে কমও না বেশিও না। এক গ্লাস অনেক সময় আমরা যে গ্লাসে পানি খাই দেখা যায় ওটা 1/2 লিটারও হয় না, ওটা হচ্ছে দেখা গেলো 200 ml বা 250 ml পানি ধরতে পারে একটা গ্লাসে। আমরা যে খাবার টেবিলে যে গ্লাসগুলি ব্যবহার করি, আমরা ওটার মধ্যে কিন্তু 1/2 লিটার অনেক সময় 1/2 লিটারের চেয়ে কম সেটাও হবে না। আপনি সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে 1/2 লিটার একটা পানির বোতলে আপনি এক বোতলে একটা স্যালাইন গোলালেন, তাহলে আপনার এই মাপা টাপার আর দরকার নেই। আপনি জাস্ট 1/2 লিটার একটা বোতল কিনলেন বা 1/2 লিটারের বোতল তো বাসায় থাকে, এর মধ্যে আপনি একটা স্যালাইন গোলাবেন, এই স্যালাইন আপনি খাবেন। এবং স্যালাইন আপনার অতিরিক্ত মানে আপনি যখন দরকার হবে, আপনি যখন মনে করতেছেন আপনার প্রচুর ঘাম হচ্ছে, বাইরের তাপমাত্রা বেশি, আমরা অনেক সময় ঘাম কিন্তু অনেক সময় মানে বুঝিও না। আমরা অনেক সময় যে ঘাম হয়, ঘাম মানে আমরা অনেক সময় মানে আমরা যে ঘাম দিয়ে অনেক সময় কিন্তু আমাদের এমন না যে ভিজে যাবে জামা কাপড়, এরকমও না হতে পারে। যেহেতু বাইরের তাপমাত্রা বেশি, আপনি বারে বারে পানি খান, আপনি খাবার স্যালাইনও খেতে পারেন, কিন্তু সেটা অবশ্যই 1/2 লিটার পানির মধ্যে একটা একটা ওরসালাইন গুলিয়ে তারপরে আপনি 2-3 বারে 4 বারে 5 বারে খান, সমস্যা নেই। একবারেও খান, সেটাও সমস্যা না। কিন্তু কথা হচ্ছে যে একসাথে এক গ্লাস পানির মধ্যে বা 1/2 লিটার পানির মধ্যে 3-4টা স্যালাইন একসাথে গুলিয়ে খেলে আপনার আরো বেশি ক্ষতি হবে। আপনার সোডিয়াম পটাশিয়াম লেভেল বেড়ে যাবে শরীরের মধ্যে, দ্রুত বেড়ে যাবে। এটা তো আপনি একবারে খেয়ে ফেলছেন এবং এটা দ্রুত বেড়ে গিয়ে আপনার দেহের মধ্যে তখন হার্টের সমস্যা যদি থাকে বা হার্টের সমস্যা হইতে পারে, আপনার ব্রেনের সোডিয়াম যদি বেশি হয়ে যায় রক্তের মধ্যে হঠাৎ করে, তাহলে আপনার ব্রেনের কার্যকারিতা কমে যেতে পারে, তখন আপনার খিঁচুনি হতে পারে, আপনি আনকনসিয়াস হয়ে যেতে পারেন, আপনি আপনার মানে এলোমেলো ভাবে মানে হয়ে যেতে পারেন, মানে আপনার অপ্রকৃত সুস্থ যেটাকে বলি আমরা, সেরকম হতে পারেন। আপনি চোখে ঝাপসা দেখতে পারেন, কথাবার্তা আপনার অসংলগ্ন হয়ে যেতে পারে, আপনি আনকনসিয়াস হয়ে যেতে পারেন যদি সোডিয়াম পটাশিয়ামের লেভেল, এবং হার্টের দ্রুত চলাচল অ্যাবনর্মালি অ্যারিথমিয়া হতে পারে, হার্টের চলাচলে অস্বাভাবিকতা হতে পারে, এবং আমি অ্যারিথমিয়া যেটাকে বলে অ্যারিথমিয়া, এটা হলে আপনার হার্ট অ্যাটাক করতে পারে। অর্থাৎ স্যালাইন খেতে হবে আপনাকে, একটা স্যালাইন ওই বাজার থেকে যে স্যালাইনটা কিনে আপনি এটাও করতে পারেন যে বাসায় বসে আমরা তো স্বাভাবিকভাবে যে নুন বা লবণ বা এবং চিনি মিশিয়ে আমরা স্যালাইন তৈরি করে খেতে পারি। 1 চিমটি লবণ এবং 1 মুঠ চিনি মিশিয়ে আধা লিটার পানির মধ্যে মিশিয়ে আমরা কিন্তু স্যালাইন বানিয়ে সেটাও খেতে পারি। ঠিক আধা লিটার পানির মধ্যেই করতে হবে আপনাকে। 1 চিমটি লবণ এবং 1 মুঠ চিনি বা 1 মুঠ গুড় আপনার আধা লিটার পানির মধ্যে গোলাতে হবে। এটা কম পানি বা বেশি পানির মধ্যে গলে খাবেন, এতে আপনার ওই স্যালাইন খাওয়ার কার্যকারিতা আপনার সঠিক হবে না। এবং বরং আপনি যদি একসাথে 2-3টা স্যালাইন একসাথে গুলাই খান এবং আপনার দেহের ওই সোডিয়াম পটাশিয়াম বয়স যে মানে যে ইয়াগুলো আপনার দেহের মধ্যে গেল ওই স্যালাইনের সাথে, যে সমস্ত মানে সোডিয়াম পটাশিয়াম যে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আমাদের সাডেন যদি বাড়ে, মানে হঠাৎ করে যদি বেড়ে যায় এই সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল, তাহলে কিন্তু আমাদের ওই হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে, স্ট্রোক করার ঝুঁকি বেড়ে যাবে। এবং এটা খুব সাবধানে আপনি মানে স্যালাইন খাবেন পরিমিত, আপনি যতটুকু দরকার হবে ততটুকু। আপনি যদি হিট স্ট্রোকের মধ্যে না যান বা ওই আপনি প্রচুর ঘাম হন, আপনি দেখবেন ঘাম যেমন ঘামাইছেন ঠিক তেমন পানি খান। আপনি প্রথমে যে স্যালাইন পানি খেতে হবে সারাদিন তা না। আপনি ঘাম দিছেন, ঠিক আছে আমি পানি খেলাম। আপনি ঘাম দিলে আপনাকে পানির তেষ্টা কিন্তু লাগবে, অটোমেটিকই লাগবে। আপনি যদি সুস্থ লোক হন, আপনি অটোমেটিকই আপনি পানি চাবে, সেভাবে পানি খান। আর আপনি ওইভাবে স্যালাইন যদি খেতে হয় আপনাকে অবশ্যই ওইভাবে আধা লিটার পানির মধ্যে একটা স্যালাইন গুলিয়ে তারপরে খেতে হবে। অতিরিক্ত খেলে কিন্তু আপনার ধন্যবাদ। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনলাম। আমাদের এখানে আরো কয়েকটা কমেন্টস আসছে, যদি আমরা একটু দেখি। খন্দকার হাসান শাহরিয়ার, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার, তিনি লিখেছেন সময় উপযোগী
এই চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সেলিম, যিনি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বর্ধমান দেখছেন। তিনি লিখছেন শুভ ভাই ও ডাক্তার বাবুকে ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম। মাহবুবুর রহমান চৌধুরী, যিনি কাতার থেকে অনুষ্ঠানটি দেখছেন, তিনি লিখেছেন খুব সুন্দর আলোচনা, ডাক্তার দেবব্রত হালদার সাহেবকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি উনি কিছুক্ষণ আগে একটা কমেন্ট করেছিলেন, এটার একটা পাঠের উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, যে প্রেসারের রোগীর যে প্রশ্নটা ছিল এটা আপনি উত্তরটা দিয়েছেন। উনি লিখেছেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডায়াবেটিস রোগীর জন্য করণীয়টা কি, যদি একটু সংক্ষেপে একটু বলেন, কারণ আমাদের দেশে প্রত্যেক করে এমন কোনো মানুষ নাই যে মিনিমাম একজন ডায়াবেটিসের রোগী নেই। হ্যাঁ, এটা একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের এই হিট স্ট্রোকে আসলে করণীয় কি। দেখুন, এই ডায়াবেটিস হচ্ছে গিয়া মানে এই ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই হিট স্ট্রোক অত্যন্ত একটা মানে খুব খারাপ সময়, এবং এদেরকে মানে এদের এই ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিসের কারণে এই 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 হিট স্ট্রোকের বা অতিরিক্ত তাপমাত্রার কারণে যাদের ডায়াবেটিস রোগী আছেন, এদের কিন্তু ডায়াবেটিস সাথে আরো অন্য কোনো অনেক রোগ কিন্তু সাথে একসাথে হয়ে যেতে পারে। যেমন যারা ডায়াবেটিস আছেন তাদের এই অতিরিক্ত আপনার তার কারণে ধরুন তাদের হৃদরোগ হয়ে যেতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। যাদের ডায়াবেটিস আছে তারা যদি অতিরিক্ত তাপমাত্রার ক্ষেত্রে কিডনিতে সমস্যা হয়ে যেতে তাদের, এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তাদের স্ট্রোক করতে পারে। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা বিভিন্ন তার নিজের ডায়াবেটিস বাড়তেও পারে আবার কমতেও পারে। অতিরিক্ত তাপমাত্রার কারণে তার ডায়াবেটিস সে হাইপার গ্লাইসিমিয়াতেও চলে যেতে পারে, বা অতিরিক্ত ডায়াবেটিসের প্রকাশ পেতে পারে, অথবা তার আপনার হচ্ছে ডায়াবেটিস কমে একেবারে নীল হয়ে যেতে পারে, হাইপোথার্মিয়া যেটা হাইপোগ্লাইসিমিয়া যেটা আমরা বলি, সেটা হতে পারে। সে আনকনসিয়াস হয়ে যেতে পারে, সে একেবারে স্ট্রোক করতে পারে, স্ট্রোকের মতো তার তার আপনার মাথা ঘুরতে পারে, তার চোখে ঝাপসা দেখতে পারে, এই অবস্থায় চলে যেতে পারে, এবং তার অতিরিক্ত ডায়াবেটিস হতে পারে। এই দুইটা জিনিস হতে পারে। আরেকটা হতে পারে যে তার হৃদরোগের আশঙ্কা হতে পারে, হৃদরোগ আক্রান্ত হওয়ার চান্স এই অতিরিক্ত তাপমাত্রার জন্য হতে পারে। তার স্ট্রোক করার সম্ভাবনা থাকতে পারে, তার কিডনি আমাদের এখানে সম্ভবত টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, আমরা দেখছি কানেকশনটা লস্ট হয়েছে কিনা। সম্মানিত দর্শক, আমরা টেকনিক্যাল কারণে হয়তো আমাদের ডাক্তার সাহেবের ছবিটি একদম স্টিল হয়ে আছে, আমরা চেষ্টা করছি। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমরা আশা করব আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করছি আমাদের ডাক্তার সাহেবকে আবারও আমাদের সাথে আমরা যুক্ত করতে পারি কিনা। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করছি আবারও আমাদের ডক্টর দেবব্রত হালদারকে আমাদের সাথে লাইভে যুক্ত করার জন্য। এর আগে আমরা যদি কয়েকটা কমেন্টস যদি একটু পড়ে নেই। মাহবুবুর রহমান চৌধুরী লিখেছেন সুন্দর আলোচনা, ডক্টর দেবব্রত হালদার সাহেবকে অশেষ ধন্যবাদ। মোহাম্মদ সেলিম, যিনি ইন্ডিয়া থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তিনি লিখেছেন শুভ ভাই ও ডাক্তার বাবুকে ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম। মোহাম্মদ রুবেল হুসাইন আমাদের এখানে একটা কমেন্টস করেছেন, তিনি লিখেছেন এই গরমে অনেকে অতিরিক্ত স্যালাইন খাচ্ছেন, একটা কতটুকু যুক্তিসঙ্গত, উনি সেটা জানতে চেয়েছিলেন। খন্দকার হাসান শাহরিয়ার আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তিনি লিখেছেন সময় উপযোগী চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাহবুবুর রহমান চৌধুরী কাতার থেকে যিনি অনুষ্ঠানটি দেখছেন, তিনি লিখেছেন একই অবস্থার পরিপ্রেক্ষিতে ডায়াবেটিস রোগী ও প্রেসারের রোগীর করণীয়টা কি।
হাসান শাহরিয়ার আবারও লিখেছেন, গরমে প্রচুর ঘাম হলে বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে করণীয়টা কি উনি জানতে চেয়েছেন। রুবেল হুসেন লিখেছেন, স্যার খুব সুন্দর আলোচনা করছেন, ধন্যবাদ। আমরা আবারও চেষ্টা করছি যে আমাদের চিকিৎসক মহোদয়কে আমরা কানেক্ট করতে পারি কিনা। মাহবুব রহমান চৌধুরী আরেকটা কমেন্টস করেছিলেন, সিলেট পিডিয়া সঞ্চালক জনাব শাহাবুদ্দিন শুভ ভাইকে অশেষ ধন্যবাদ সময় উপযোগী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। মোহাম্মদ সেলিম লিখেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। মোহাম্মদ সেলিম আবারও লিখেছেন, এই প্রচন্ড গরমে আমাদের শারীরিক সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারি। আমরা সম্মানিত দর্শক, আমরা আবারও চেষ্টা করছি, আমাদের সম্মানিত যে চিকিৎসক আমাদের সাথে ডক্টর দেবব্রত হালদার যুক্ত হয়েছিলেন, লাইনটি টেকনিক্যাল কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আবারও কানেকশনটা আমরা এস্টাবলিশ করতে পারি কিনা। সম্মানিত দর্শক, আপনারা একটু আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত চিকিৎসককে আমাদের সাথে যুক্ত করার জন্য, কারণ টেকনিক্যাল কারণে লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের কানেকশনটি আবার স্টাবলিশ করার জন্য। আমরা আশা করি আপনারা ধৈর্য ধরে আমাদের একটু সাথে থাকবেন। সম্মানিত দর্শক, একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন। আমরা চেষ্টা করছি আবারও কানেকশনটি স্টাবলিশ করার জন্য, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের এখানে লিখুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করছিলাম অতিরিক্ত তাপমাত্রায় করণীয় হৃদরোগের পরামর্শ। আপনারা অনুষ্ঠানটি শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে আপনার পরিচিত যারা আছেন তারা যাতে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন। আমরা আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, অতিরিক্ত গরমে ফলে কি হতে পারে এবং হৃদরোগীরা কোনো ঝুঁকিতে পড়তে পারেন কিনা, এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত আলোচনা করছি। ইতিমধ্যে হ্যাঁ, আমাদের চিকিৎসক মহোদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ যে আপনি আবারও আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আচ্ছা, আমরা আপনি কি শুনতে আমাকে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি শুনতে পারতেছি না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি কিন্তু আপনাকে শুনতে পারতেছি না। তাহলে আপনি আবার একটু জয়েন করুন। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করছি আমাদের চিকিৎসক মহোদয়কে আমাদের সাথে যুক্ত করার জন্য। আমরা দেখি কানেকশনটা স্টাবলিশ করতে পারি কিনা।
সম্মানিত দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, অতিরিক্ত তাপমাত্রায় করণীয় হৃদরোগীর পরামর্শ, আমাদের সাথে পুরো আলোচনায় জুড়ে আলোচনা করেছেন ডক্টর দেবব্রত হালদার, এমবিবিএস, ঢাকা, বিসিএস স্বাস্থ্য, এমডি কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আমাদের কানেকশনটা আনফরচুনেটলি ডিসকানেক্ট হয়ে গেছে ইন্টারনেটের কারণে। আমরা চেষ্টা করছি আবার ওনাকে আমাদের সাথে যুক্ত করার জন্য। আচ্ছা, আমার আপনি কি কথা আমার শোনা কথা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার আপনার কথা আমি শুনতে শুনি পাচ্ছি। না। আচ্ছা, ঠিক আছে, জি। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা ঠিক আসলে আছে, আমরা আসলে আমরা উনার কথা শুনতে পাচ্ছি, উনি আমি আমাদের আপনার কথা। কথা শুনতেছি না। আচ্ছা, উনি আমাদের কথা শুনছেন না। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আলোচনা করছিলাম অতিরিক্ত তাপমাত্রায় করণীয় হৃদরোগের পরামর্শ। আমরা আশা করি আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অতিরিক্ত গরমে আপনারা সাবধানে থাকবেন। ভিডিওতে চিকিৎসক মহোদয় যেভাবে পরামর্শ দিয়েছেন, আমরা ঠিক সেইভাবেই চলবো। আল্লাহ হাফেজ।